পাঞ্জাব রেজিমেন্ট হলো ভেরি ভেরি স্ট্রং। এখন এই পাঞ্জাব রেজিমেন্টে যদি পাকিস্তান ঢুকে যায়, কিন্তু পাকিস্তানের এই যুদ্ধটাকে নিয়ে আমাদের এই দেশে যে উন্মাদনা এই মুহূর্তে বলা হয় যে প্রতিবেশীর ঘরে আগুন জ্বললে সেই আগুন তার পাশের ঘরে পৌঁছতে খুব বেশি সময় লাগে না। ভারত পাকিস্তানে যা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আমাদের তিক্ত ইতিহাস আছে, বা 24-এর 5 আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের অনেকটা পরিবর্তন পাল্টেছে। গোলাম মাওলা রনি, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, এখনকার যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, উত্তেজনা, যুদ্ধাবস্থা, এই পরিস্থিতির ফলে বাংলাদেশে আসলে কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশে আলটিমেটলি অনেক আগের থেকেই প্রভাব পড়ে গেছে। প্রথমত হলো যে আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনের কারণে আমাদের যে আমদানি বাণিজ্যের অলমোস্ট 46% আমরা এককভাবে ভারতের সঙ্গে করছি। এটার একটা বিরাট ইম্প্যাক্ট বাংলাদেশের অর্থনীতির উপর পড়ে গেছে। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে বর্তমান সরকারের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটা একেবারে তলানিতে থাকার কারণে এই আমাদের সীমান্তে সিল হয়ে গেছে, আমাদের ভিসা সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের লোকগুলো ভারতে যেতে পারছে না। ফলে এটার কারণে আমাদের একটা মনস্তাত্ত্বিক হীনমন্যতা চলে এসেছে, যে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, একটা রাষ্ট্র আমাদেরকে অ্যাবান্ডন করে দিচ্ছে, এবং তারা যে আমাদের সে অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল সবল, নট লাইক দ্যাট, এটা আমাদেরকে অ্যাবান্ডন করে দিচ্ছে, তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, সীমান্ত বন্ধ করেছে, পেঁয়াজ দেবো না, আলু দেবো না, পটল দেবো না, ওরা না খেয়ে মরবে, ওদেরকে একটা পিঁপড়ার মতো টিপ দিলে ওরা মরে যাবে। তো এই সকল কথাগুলো ভারতীয় মিডিয়া থেকে এমনভাবে বলা হচ্ছে যেগুলো আমাদের মনোজগতে একটা বিষ ক্রিয়া তৈরি করছে। এটা গত কয়েক মাস ধরে। এরপর আমরা শুনে আসছিলাম যে ভারত আমাদের এখানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে বিভিন্ন কথাবার্তা বলে। তো এই যে 3টি ডাইমেনশনে আমাদের শরীর, মন, মস্তিষ্কের উপর, ব্যবসা বাণিজ্যের উপরে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপের প্রেক্ষিতে এখন যে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল ভারত এবং পাকিস্তান, এখানে আমাদের জন্য যে আতঙ্কের 2টো বিষয় আছে। প্রথম হলো 1965 যখন যুদ্ধ হলো ওদের সঙ্গে আমাদের, তখন আসলে এই বঙ্গ মানে পূর্ববঙ্গ বলতে গেলে অরক্ষিত ছিল, এবং আপনারা জানেন যে বাংলাদেশকে কেন্দ্র করে সেই নেহরু ডক্ট্রিন নামে ওদের একটা প্ল্যান আছে। অর্থাৎ ওরা যেভাবে হায়দ্রাবাদ দখল করেছে, ওরা যেভাবে সিকিম দখল করেছে, একইভাবে বাংলাদেশকে একীভূত করার জন্য দে হ্যাড এ মাস্টার প্ল্যান, দে হ্যাভ, মানে তাদের এখনো পর্যন্ত আছে। আর আমেরিকা মায়ানমারের মধ্যে একটা প্রভাব বিস্তার করার জন্য তাদের একটা মার্শাল প্ল্যান আছে। সেই মার্শাল প্ল্যান এখন এই 2টো, অর্থাৎ নেহরু ডক্ট্রিন এবং আমেরিকার যে বার্মা অ্যাক্ট, যেটা বার্মা মার্শাল প্ল্যান বলা হয়, এই 2টো সমস্যা আমাদেরকে এই গত কয়েক মাস ধরে নানা রকম আতঙ্ক তৈরি করছে। ওই সীমান্তে আজকে সেন্ট মার্টিন নিয়ে যাবে, কালকে আরাকান আর্মিদের জন্য ওইটা দিতে হবে। এখানে এই নেহরু ডক্ট্রিনের সাথে সাথে ফেনী, চিকেন নেক, শিলিডর করিডর, এই সমস্ত বিভিন্ন রকম কথাবার্তা যখন শুরু হলো না, তখন আমাদের সেই 1965-এর যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা যে একটা খুব অস্বাভাবিক অবস্থা ছিলাম, এবং ওই সময়টিতে যারা এন্টি পাকিস্তান পলিটিক্যাল ফোর্স ছিল, তাদের সঙ্গে ভারতের যদি সুসম্পর্কটা ওই মুহূর্তে না থাকতো, তাহলে ওই সময়টাতে আমাদের একটা মারাত্মক, যাকে বলা হয়, দুর্ভোগ পোহাতে হতো। একইভাবে 1971-এ যে পরিবেশ এবং পরিস্থিতি, আপনি দেখুন যে ওইটার যদি ঘটনা ধরি, তা উই মাস্ট বি গ্রেটফুল টু ইন্ডিয়া। এর কারণ হলো আমাদের দেশে যখন 26শে মার্চে বা 25শে মার্চ রাতে যখন আক্রমণ হলো, তখন এপ্রিলের 26শে মার্চ থেকে মূলত পালানো শুরু করলো, এবং 1 কোটি বাঙালি এপ্রিলের মধ্যে ভারতে চলে গেল। 1 কোটি বাঙালি এপ্রিলের মধ্যে চলে গেল সপ্তাহে, এবং তখন অর্থনৈতিকভাবে ভারত আমাদের চেয়ে খুব দুর্বল অবস্থানে ছিল। তো এই 1 কোটি লোক যখন ভারতের উপর পড়লো, ওদের পুরো ইকোনমিকটা ভ্যানিশ হয়ে গেল, এবং ইন্দিরা গান্ধী টুক ইট ভেরি পার্সোনালি। দেন আমাদের এখানে মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, মানে মুক্তিযুদ্ধ করার জন্য যারা গেছেন, অন অ্যাভারেজ আমরা হিসাব করে দেখি যে গড়ে 50 জনও ওই সময় বাংলাদেশের থানাগুলোতে ছিল না। তো তাদের অনেক মুক্তিযোদ্ধাদের মুখে আমরা শুনেছি যে তারা বললেন যে আমরা মে জুনে ওখানে গেলাম, 3 মাসের ট্রেনিং নিয়ে যখন সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে ফিরে আসলাম, অনেক আওয়ামী লীগ নেতা, অনেক বড় বড় নেতা এখন যারা কথা বলে, তাদের বাড়িতে আমরা শান্তির প্রতীক হিসেবে পাকিস্তানি পতাকা টানানো দেখেছি। দিস দ্য রিয়েলিটি। এবং এই যে আমরা যারা আসছি, আমাদের অন অ্যাভারেজে 50 জন করে মুক্তিযোদ্ধা পার থানাতে আমরা রিক্রুট করতে পারিনি, ট্রেনিং দিতে পারিনি। হয়ারাজ 800 আলবদর বাহিনী যারা প্যারামিলিটারি ছিল, এবং তাদের রেকর্ড ঢাকা ক্যান্টনমেন্টে এখনও রেকর্ড আছে, প্রত্যেকটা থানায় 800 সেই প্যারামিলিটারি ছিল।
সেই প্যারামিলিটারি থাকার পর তারা তাদের অত্যাচারে, আলবদরদের অত্যাচারে, রাজাকারদের অত্যাচারে, মানে কি মুক্তিযোদ্ধা, মানুষের জীবন ত্রাহি ত্রাহি। ঠিক সেই সময়টাতে ডিসেম্বরের 3 তারিখে যখন ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো, ওই দিন জাস্ট 1-1.5 সপ্তাহের মধ্যে পুরো বিজয় চলে আসলো। সো উই শুড বি গ্রেটফুল টু দ্য ইন্ডিয়া। এখন এই সময়টাতে বিভিন্ন প্রেক্ষাপটে, সেটা আওয়ামী লীগের কারণে হোক, ভারতের কারণে হোক, টোটাল পাবলিক সেন্টিমেন্টটা এখন যে ঘৃণা ছিল ভারতের মানে পাকিস্তানের প্রতি, এখন সেটা রিভার্স হয়ে গেছে। আমাদের এখন তৌহিদি জনতা বলেন, আলেমুল্লামা বলেন, তারা দাবি করে যে আমাদের দেশের শতকরা 90 জন মুসলমান, এখন তারা ওটার মধ্যে ইনকলাব জিন্দাবাদ খুঁজে পাচ্ছে। পাকিস্তানের যাকে বলা হয় বিজয়ের মধ্যে তারা তাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের সমস্ত কিছু পাচ্ছে। তো এইগুলো নিয়ে হয় কি, আমাদের ইতিহাস, আমাদের কৃষ্টি এবং কালচার, আমাদের রিটেন দলিল, এর সঙ্গে এই যে এখন এই যে যুদ্ধের সময়টাতে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আমাদের সাথে পাকিস্তানের সরাসরি কোনো সীমান্ত নেই, ভারতের সাথে সীমান্ত। আমাদের যদি সমস্যা হয় সেটা ভারতের সাথে হবে, মায়ানমারের সাথে হবে। কিন্তু পাকিস্তানের এই যুদ্ধটাকে নিয়ে আমাদের এই দেশে যে উন্মাদনা এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই উন্মাদনার ফলে কি হচ্ছে, ভারত যে সুযোগটা খুঁজছে এবং আমেরিকা যে সুযোগটা খুঁজছে, তারা খুঁজছে যে বাংলাদেশে একটা জঙ্গি গ্রুপ দাঁড়িয়ে গেছে, ইসলামিস্টরা দাঁড়িয়ে গেছে, টেরোরিস্টরা দাঁড়িয়ে গেছে। ফলে একমাত্র পৃথিবীর দুটো সংবিধান রয়েছে, একটা হলো ইন্ডিয়ান সংবিধান আর একটা ইসরায়েলের সংবিধান। তারা যদি যে কোনো রাষ্ট্রকে নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য হুমকি মনে করে, তখন তারা সেখানে সরাসরি আক্রমণ চালাতে পারে। এটা অ্যাপ্রুভড বাই দেয়ার কনস্টিটিউশন। তো এখন এই যে বাংলাদেশে যে যুদ্ধ নিয়ে একটা ভাইব তৈরি হয়েছে, এবং এই যুদ্ধ নিয়ে আপনি গিয়ে দেখেন যে পাবলিক সেন্টিমেন্ট, এখন যখন ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়, সেখানে সমস্ত মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে ক্রিকেটের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে, এখন দেখা যাচ্ছে এই যুদ্ধ নিয়ে সবাই পাকিস্তানের পক্ষে। এবং এটা ভারত কিভাবে গ্রহণ করবে, পলিটিক্যালি এবং মিলিটারি পয়েন্ট অফ ভিউ, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, এবং গ্লোবাল পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ জিও পলিটিক্স, এটার উপর নির্ভর করবে যে আমরা আগামী 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে, একটা বলা যায় যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, অতীতের যুদ্ধগুলো উইদিন 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে এখন যে অবস্থায় আছে দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ, তাহলে সেই পর্যায়ে কি যুদ্ধ যাবে বলে মনে হচ্ছে? এটা এখানে বুঝতে হবে যে আমার যেটা উনি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে বলবে, আমার যেটা পলিটিক্যাল, এই মুহূর্তে পাকিস্তানের জন্য যুদ্ধটা খুব বেশি দরকার, যুদ্ধটা দরকার। আর ভারত তার যে মুভি স্টার, বলিউডে যেভাবে নিজেদের সৈন্যদেরকে দেখাতে হচ্ছে, সেটা ফেস ভ্যালু রাখার জন্য তারা এই আক্রমণটা চালিয়েছে। কিন্তু পাকিস্তান মনে প্রাণে যুদ্ধটা করতে চায়, এবং পাকিস্তান আর্মির যে ট্রেনিং, তাদের যে আর্মস অ্যামুনেশন, তাদের যে ইফেক্টিভনেস, এবং তারা প্রতি মুহূর্তে যেভাবে তাদের মধ্যে হোমোজেনিয়াসনেস রয়েছে ফর ফাইটিং, আমাদের সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের ওই আদলেই গঠন করা। তো সেই ক্ষেত্রে আসলে ভারতের ওদের সাথে স্থল, মানে দেখেন বিমান যুদ্ধে কিন্তু ভারত পারেনি, তাদের বিমান যুদ্ধে। নেভিতে তারা অনেক ভালো, ভারত নেভিতে ভালো, পাকিস্তানের চেয়ে বেটার। কিন্তু যদি স্থল যুদ্ধ বাজে এবং বিমান যুদ্ধ বাজে, এখানে ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। আপনার কাছে আবার ইন্টারন্যাশনাল বিষয়গুলো চলে আসলো। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিষয়টিকে হতাশাজনক বা লজ্জাজনক বলেছেন, এবং এই সংকটের সমাধান তিনি আশা করেছেন, এবং উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বরাবরই তারা যেমনটা জানায় বিভিন্ন ইস্যুতে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না, এমনটা বলেও তিনি সতর্ক করেছেন। পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক, আর ভারতের পাশে ইসরায়েল। তো উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। তো বিশ্ব রাজনীতির শক্তিধর দেশগুলো কি এই বিষয়ে হস্তক্ষেপ করা তৈরি করবে কিনা, সেক্ষেত্রে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা? প্রথমত হলো যে এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক যে দিক, সেটা হলো অর্থনৈতিক দিক। সত্যিকার অর্থে এই মুহূর্তে সারা দুনিয়ার যে অর্থনীতি, করোনা এবং ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধের ফলে আমাদের ব্যাকবোন, সারা পৃথিবীর ব্যাকবোন ভেঙে গেছে। এবং সেখানে এখন যদি ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধটা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ইরানের ইকোনমি, রাশিয়ার ইকোনমি, এবং এমনকি আমেরিকার ইকোনমি, যেগুলো ভারতের সাথে ভেরি রিলেটেড, এমনকি চায়নার যে ইকোনমি, মারাত্মক অবনতি হবে। 2 নম্বর হলো যে পাকিস্তানের এই মুহূর্তে সাকুল্যে বোধহয় $5 বিলিয়ন আছে তাদের ফরেন রিজার্ভ। তো এখন $5 বিলিয়ন ফরেন রিজার্ভ নিয়ে তারা যে যুদ্ধ করবে, এই যুদ্ধ ভারতের সাথে, ভারতের যে এই মুহূর্তে ফরেন রিজার্ভ তাদের মানে কয়েকশো গুণ বেশি। এখানে যে লাইন, মানে আপনার যে কোনো একটা যুদ্ধ চালানোর জন্য যে একটা রসদ সাপ্লাই,
অ্যামুনেশন সাপ্লাইয়ের জন্য যেটা লাইন আপ থাকে, সেই লাইন আপের জন্য ওদের ইনভেস্টমেন্ট নাই, পাকিস্তানের ইনভেস্টমেন্ট নেই, কিন্তু ভারতের যেটা আছে সেটা তাদের রিজার্ভ আছে, দেখে নেন। কিন্তু পাকিস্তানের যে সুবিধাটা সেটা হলো তারা জল, স্থল এবং অন্তরিক্ষে 3 দিক থেকে, অর্থাৎ আকাশপথে, তারপরে সেটা সমুদ্রপথে এবং স্থলপথে, এই যুদ্ধ 2 থেকে 3 বছর 5 বছর লং টার্মে চালিয়ে নেওয়ার জন্য যত গোলা বারুদ দরকার, যত অস্ত্র দরকার, সেটা তারা আনতে পারবে কোনো টাকা ছাড়াই। এবং ভারতকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য দেয়ার আর ম্যানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কান্ট্রিজ যারা পাকিস্তানকে এই অস্ত্রটা সরবরাহ করবে। এটা তাদের একটা কিন্তু বিরাট ফ্যাসিলিটিস। তাদের আফগান বর্ডার আছে, তাদের চায়না বর্ডার আছে, তাদের ইরানের বর্ডার আছে। এর সঙ্গে সঙ্গে আকাশপথেও তারা মানে ভারতকে কোনো রকমই না দিয়ে তাদের স্বাধীনভাবে তারা কিন্তু অনেক দেশের সাথে যোগাযোগ করতে পারছে। ফলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি যে মূলত যখন পৃথিবীতে কোনো একটা জায়গাতে খুব 3-4টা জিনিস খুব বিশৃঙ্খল হয়, যখন যেখানে খুব অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের খুব অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, ইন্টারনালি ক্ষমতা হারানোর যারা আছে তাদের একটা সম্ভাবনা থাকে, তখনই তারা এরকম একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়। তো পাকিস্তানে যদি ইন্টারনাল কনফ্লিক্ট এই মুহূর্তে দেখেন যে শাহবাজ শরীফের যে সরকার, এটা আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট, এবং এই সরকারের জনভিত্তি ইমরান খানের মতো নয়। ফলে যখন এরকম একটা যুদ্ধের মতো একটা ঘটনা ঘটবে, তখন সঙ্গতির কারণে এই দেশের যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো চেপে থাকবে। ফলে সরকার তার অস্তিত্বের সাথে, আদারওয়াইজ এখন ইমরান খানকে জেল থেকে বেরোন করে তার হাতে ক্ষমতা দেওয়ার জন্য যে পাকিস্তান তাকে পদচ্যুত করেছে, সেই মানে সে যে আমেরিকা তাকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে মানে তাকে ক্ষমতাচ্যুত করেছে, এখন সেই আমেরিকাই চাচ্ছে যে ইমরান খানের বিচার হোক এবং তাকে বাইরে বের হওয়ার সুযোগ দিয়ে, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। তো এই জায়গা থেকে ইমরান খানের এই চ্যাপ্টারটাকে ক্লোজ করার জন্য শাহবাজ শরীফ এবং সেনাবাহিনী, কেননা তার সাথে মূল কন্ট্রাডিকশন ছিল সেনাবাহিনীর, তো কাজেই তারা চাইবে যে এরকম একটা জিনিস চলুক, কিছুদিন চলুক। এখন কিছুদিন যদি চলতে হয়, এয়ার স্ট্রাইক, এটা ভেরি কস্টলি, সেক্ষেত্রে হয়তো পাকিস্তান বা ভারত উভয় রাষ্ট্রই যাকে বলে এখানে তাদের যাকে বলা হয় কার্পণ্য দেখাবে। মানে একটা রাফায়েল প্লেন যদি নষ্ট হয়ে যায়, একটা কত $8 মিলিয়ন বোধ হয় বা $800 মিলিয়ন বোধ হয়, এরকম দাম আমি জানি না, 300 বলে এরকম হতে পারে। তারপরে আপনি MiG-29 ইজ ভেরি কস্টলি, MiG-29 এগুলো যদি নষ্ট হয়ে যায়, ভেরি কেবল। ওই জন্য তারা করবে কি, স্থলে যদি এটা চলে যায়, স্থলে চলে গেলে তাদের মানে তারা যে কাজটা করবে সেগুলো, পাকিস্তানের 2টো ফ্রন্ট আছে, ওরা ওদেরকে বলা হয় ইস্টার্ন ফ্রন্ট, মানে ভারতের যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ফ্রন্ট, অর্থাৎ পাঞ্জাব সীমান্ত এবং কাশ্মীর সীমান্ত। এবং কাশ্মীর সীমান্তে আলটিমেটলি তাদের কিন্তু স্থলযুদ্ধ শুরু হয়ে গেছে, অর্থাৎ পাকিস্তানের আর্মি এই মানে ওদের যে আজাদ কাশ্মীর, সেখান থেকে তারা কিন্তু ঢুকে গেছে জম্মু কাশ্মীরে। এখন এখানে যেটা আছে, আরেকটা যেটা আছে সেটা পাঞ্জাব। তো পাঞ্জাব রেজিমেন্ট হলো ভেরি ভেরি স্ট্রং। এখন এই পাঞ্জাব রেজিমেন্টে যদি পাকিস্তান আর্মি ঢুকে যায়, অপারেশন চালে, এবং 1965 কিন্তু সেম ঘটনা ঘটেছে, 71 কিন্তু সেম ঘটনাটা ঘটেছে। এবং সেই স্থল যুদ্ধটা হলো পাকিস্তানের জন্য সবচেয়ে পজিটিভ, তারা এখানে ভালো করতে পারবে, স্থল যুদ্ধে ভালো করতে পারবে। তো এই যে সার্বিক একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাতে একটা যুদ্ধটা শুরু হয়ে গেলে উনি যেটা বললেন যে এখানে এরকম অনেক ঘটনা ঘটে, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ চাইলেও কিন্তু এটা পারা যায় না। যেমন 110% উনি কনফিডেন্স ছিলেন যে উনি ক্ষমতা গ্রহণ করার পর 48 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে সে কিন্তু সেটা তিনি পারেননি। তিনি একেবারে ডিটারমাইন্ড ছিলেন যে তিনি ইউক্রেনকে সাহায্য করবেন না, কিন্তু আলটিমেটলি এখন দেখুন যে তার সাথে তিনি চুক্তি করতে বাধ্য হয়েছেন এবং দ্বিতীয়বার তার সাথে দেখা সাক্ষাৎ করে এখন তাকে মিলিটারি সহযোগিতা দিতে বাধ্য হচ্ছেন। তো যুদ্ধ এমন একটা বিষয়, এটা যদি একবার শুরু হয়ে যায়, এটা ওটা একটা ডিজাস্টার তৈরি না করা পর্যন্ত এটা শেষ হয় না। তো অতীতে যেভাবে ধরেন 10 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে ভারতের যুদ্ধগুলো শেষ হয়ে গেছে, আমাদের আশা থাকবে, প্রেয়িং থাকবে এটা এর মধ্যেই শেষ হোক। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি মনে করি যে বাংলাদেশে একটা প্রস্তুতি থাকা দরকার। কারণ আপনার চারিদিকে যখন এরকম অশান্তির বাতাস, আপনি তখন শান্তির নিদ্রা যাবেন, এতে কোনো মানে যাকে বলে সুবিধা নেই। এখানে আমি আপনাকে দুটো ইকুয়েশন বলি বাংলাদেশের পলিটিক্সের। আমাদের এই দেশের রাজনীতি সেই 50-এর দশক থেকেই আমেরিকা একটা বিগ ফ্যাক্টর।
রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন তার একটা বিগ ফ্যাক্টর। তো আমেরিকার যে পলিসিটা এখানে দুটোভাবে হয়, অর্থাৎ আমেরিকা, ওয়াশিংটন, দেন ইসলামাবাদ, দেন ঢাকা, এর একটা লবি। আর একটা লবি হলো ওয়াশিংটন, দিল্লি, ঢাকা। তো এখন সরাসরি বাংলাদেশের বিষয়টা ওয়াশিংটন কখনো সরাসরি করে না। এখন এখানে দেখুন, যদি ভারত জয়লাভ করে, মানে এখানে ভালো করে, তাহলে আমাদের যে লবিটা ঢাকা, ইসলামাবাদ, ওয়াশিংটন, তারা কিন্তু আমাদের এই যে করিডোর চাচ্ছে, মানবিক করিডোর চাচ্ছে, ওখানে আমাদের সমস্যা হবে যদি পাকিস্তান পরাজিত হয়। আর যদি ভারতের এই লবিটা হয়, তাহলে আমাদের এই যেটা সৈয়দপুরে যেটা বিমানবন্দর করতে চাচ্ছে চীন, এবং এখানে যে এটা আপনি চিন্তা করেন যে এই যে আমাদের যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে 1000 বছরের ইতিহাসে দিল্লির সঙ্গে যত কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট হয়েছে, সব জায়গাতে ফার্স্ট কিন্তু এই করিডোরে ওরা আক্রমণ চালিয়েছে। সেই গিয়াসুদ্দিন বলবন, তারপরে ফিরোজ শাহ তুগলক, এরপর অন্যান্য যে সকল দিল্লির সম্রাট আক্রমণ করেছে, তাদের ফার্স্ট টার্গেট ছিল কিন্তু এই শিলিগুড়ি করিডোর। এখন সেই শিলিগুড়ি করিডোরে আমরা এখন একটা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর, যেটা ব্রিটিশ সরকার করেছিল, সেটাকে আবার আমরা করতেছি চীনের সহযোগিতা নিয়ে। আর ভারত ওই করিডোরের ওই পাশে সৈন্য সমাবেশ করছে। এইভাবে সমস্ত একটা ভাইব তৈরি করা হয়েছে এবং এটা আমাদেরকে ভোগাবে। এখন আমরা এইটা যদি একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়ে যায়, আমরা কিন্তু বেঁচে যাই। কিন্তু কোনো কারণে এটা যদি দীর্ঘস্থায়ী হয়, পাকিস্তান পরাজিত হইলেও আমাদের বিপদ, ভারত পরাজিত হইলেও আমাদের বিপদ। এবং এটা ফেস করার জন্য যে ডিপ্লোমেসি দরকার, এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতাও নাই, তাদের প্রস্তুতিও নাই, এবং ওই ম্যান পাওয়ারও তাদের নেই। আবার এই সময়টাতে ধরেন যারা আওয়ামী লীগ ছিল, তাদের কোনো অস্তিত্ব নেই। বিএনপি আবার যদি হঠাৎ করে ইলেকশনে ডিসেম্বরে আসে, রাতারাতি এসে তারা এই সমস্যাটা সমাধান করতে পারবে না। ফলে কি হবে, আমাদের দেশে 1757 সনে পলাশির যুদ্ধের পর এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তার ফলে 1770 সনে আমাদের এখানে যে দুর্ভিক্ষটা হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংসের জমানাতে, টোটাল বাংলাদেশের 25% লোক কিন্তু মারা গিয়েছিল। হোল বাংলাদেশের ওই সময়তে 35 লাখ লোক মারা গিয়েছিল। টোটাল জনসংখ্যার 4/1। বাংলাদেশের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে এবং দুর্ভিক্ষ, সরাসরি দুর্ভিক্ষ চলে আসবে, সিভিল ওয়ার চলে আসবে।